আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদেরকে পিইসিই অনলাইন স্কুল পেজে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আছি আমি সালমা আক্তার লিপি, সহকারী শিক্ষক, সদর নোয়াখালী থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা পিইসিই অনলাইন স্কুল পেজে শুধু তোমাদের সমাপনী প্রস্তুতিমূলক ক্লাসগুলোই করে থাকি, ঠিক আছে? তো আজকেও আমি তো বরাবরই বাংলা নিয়ে আসি, তো আজকেও বাংলা নিয়ে এসেছি, তবে সেটা পাঠ্য বইয়ের বহির্ভূত। বলতে পারবে গত ক্লাসে কি নিয়ে আমরা আলোচনা করেছিলাম? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। গত ক্লাসে আমরা পাঠ্য বইয়ের বাহির থেকেই কিন্তু আলোচনা করেছিলাম, অর্থাৎ 3 নং এবং 4 নং প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসগুলো। তো গত ক্লাসে আমাদের যেই গল্পটা ছিল সেটা কোন প্রসঙ্গে বা কি নিয়ে আলোচনা করেছিলাম বলতে পারবে কেউ? ধন্যবাদ। অর্থাৎ আমরা কখনো অন্যের দুষ্ট লোকের কথা শুনবো না, দুষ্ট লোকের কথা শুনে কখনো নিজেদের সম্পর্কটাকে নষ্ট করব না, মূলত গল্পে সেটাই বোঝানো হয়েছে। তো গতকালকের ক্লাসে ছিল আমাদের গল্প নিয়ে, আজকে আমরা কবিতাংশ নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের 3 নং এবং 4 নং এ থাকে গল্প অথবা কবিতাংশ নিয়ে যে কোনো একটা অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। তো আজকে আমি তোমাদের কবিতাংশ নিয়ে আলোচনা করব। তাহলে আসো, আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব, কবিতাটা তোমরা শুনো আগে। সার্থক জনম আমার জন্মেছি এ দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। আমি আবার পড়ি কবিতাটা, তোমরা খেয়াল করো। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুখ নয়ন শেষে। তাহলে এই কবিতাটিতে কি বোঝানো হয়েছে, কেউ কি বুঝতে পেরেছ? এই কবিতাতে মূলত বোঝানো হয়েছে যে মাতৃভূমি প্রতিটি মানুষের কাছেই কিন্তু প্রিয়, তাই না? তাহলে নিজের দেশের প্রতি সকলেরই মমতা আছে। ধন সম্পদের পূর্ণ না থাকলেও কিন্তু স্বদেশটা সবার প্রিয়। তো স্বদেশের কোলে মাথা রেখেই সবাই বাঁচতে চায়, আবার তার কোলে মাথা রেখেই কিন্তু সবাই মরতে চায়। মূলত কবিতা অংশটুকুতে এটাই বোঝানো হয়েছে যে মাতৃভূমিটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে প্রিয়। নিজের দেশের প্রতি সকলের কিন্তু একটা অন্যরকম মমতা বা টান ভালোবাসা আছে। ধন সম্পদের যদি পূর্ণ নাও থাকে, তারপরে কিন্তু সবাই স্বদেশটাকে ভালোবাসে এবং সবার কাছে সেটা খুবই প্রিয়। স্বদেশের কোলে মাথা রেখে সবাই মরতেও চায়, বাঁচতেও চায়, এবং স্বদেশের কোলে মাথা রেখে সবাই মরতেও চায়। তাহলে আসো, গতানুগতিক ভাবে যেটা আমরা আগে আলোচনা করেছি যে 3 এবং 4 নং প্রশ্নে থাকে আমাদের কিছু শব্দ থাকে, শব্দের অর্থ থাকে, সেখান থেকে আমরা সঠিক শব্দটা বাছাই করে কি করব, আমরা শূন্যস্থানটা পূরণ করে উত্তরপত্রে সেটা লিখব। তো তাহলে আসো, এই কবিতাংশটুকু পড়ে আমরা যে শব্দের অর্থগুলা পেলাম সেটা দিয়ে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। এখন খেয়াল করো, এখানে কিছু শব্দ দেয়া আছে এবং শব্দের অর্থ দেয়া আছে।
যেমন জন্মেছি শব্দের অর্থটা হচ্ছে যে জন্মগ্রহণ করেছি। রানী, রাজার স্ত্রী। পৃথিবী শব্দের অর্থটা হচ্ছে যে ধরণী। তারপরে বন শব্দের অর্থ হচ্ছে প্রাকৃতিক বাগান। চোখ দেখার ইন্দ্রিয়। মুদব ঢাকব। চাঁদ, চন্দ্র। চাঁদ শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। আমরা এই শব্দগুলা থেকে, এখানে জাস্ট শব্দের অর্থ দেয়া আছে, এই শব্দগুলা দিয়ে আমরা নিচে কিছু শূন্যস্থান পূরণ করব। আমরা যে কবিতা অংশটুকু পড়েছি ঠিক ওখান থেকে, তাহলে খেয়াল করো। আমাদের কবিতার প্রথম লাইনটা ছিল যে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। তাহলে আসো সার্থক জনম সার্থক জনম আমার তাহলে খেয়াল করো যে সার্থক জনম আমার ঢ্যাঁস এই দেশে। তাহলে এটার উত্তরটা কি হবে? শূন্যস্থানে কি হবে? ধন্যবাদ। সার্থক জনম আমার জন্মেছি। জন্মেছি এই দেশে। তাহলে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। এবার আসো খ নাম্বার, যে আছে কি না আছে কি না ঢ্যাঁস মতন। আছে কিনা ঢ্যাঁস মতন। জানিনে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। অর্থাৎ রানীর যে ধন সম্পদ আছে সেটার মতো আছে কিনা। তাহলে আছে কিনা ঢ্যাঁস মতন। তাহলে এখানে কি হবে? রানীর মতন। এরপরে দেখো, গ, ঘ এবং ঙ এই তিনটা শূন্যস্থান তোমাদেরকে দিলাম, সেটা তোমরা পূরণ করো। দেখি, কোন ঢ্যাঁস জানিনে ফুল, প্রথম আমার ঢ্যাঁস জোড়ালো, ওই আলোতে নয়ন রেখে ঢ্যাঁস নয়ন শেষে। এই তিনটা তোমরা পূরণ করো দেখি। নিশ্চয়ই এতক্ষণে পূরণ করে ফেলেছো। তাহলে বলো দেখি, এটা কি লিখেছো যে কোন ঢ্যাঁস জানিনে ফুল। ধন্যবাদ। কোন বনে জানিনে ফুল। তারপর হচ্ছে প্রথম আমার ঢ্যাঁস জুড়ালো। যখন জন্মগ্রহণ করেছি বা করেছো তখন আমরা কি দেখে আমাদের
কি জোড়ালো? হ্যাঁ, চোখ জোড়ালো। তাহলে আমরা এখানে লিখব চোখ জোড়ালো। এরপর শেষটা আসো, ওই আলোতে নয়ন রেখে ঢ্যাস নয়ন শেষে। তাহলে এখানে হচ্ছে যে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এইরকম শূন্যস্থানে আর কখনোই সমস্যা হবে না। আর এই যে কবিতা অংশটুকু আমরা পড়েছি, ওখান থেকে যে শব্দগুলো পেয়েছি, এগুলো কিন্তু সোজাই, আমাদের প্রশ্ন কিন্তু সোজাই আসে। জাস্ট একটু বোঝার দরকার যে কবিতাতে কি লেখা হয়েছে বা অনুচ্ছেদে কি লিখেছে বা কি নির্দেশনা দিয়েছে। শুধু যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রশ্নই খুব সোজা মনে হয়, যদি আমরা সেটা মনোযোগ দিয়ে দেখি, তাই না? আচ্ছা, তাহলে এখানে নিশ্চয়ই তোমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে এটা মুছে ফেললাম, আমাদের এটার আর প্রয়োজন নেই। এবার আসো আমরা আমাদের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি, যে আমরা এই কবিতাংশটুকু পড়ে আমরা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, কবিতার মূল ভাব যেটা সেটা আমরা বুঝতে পেরেছি কিনা। আমাদের মূলত কবিতার মূল ভাবটাই তো ছিল যে মাতৃভূমিটা হচ্ছে আমাদের সবার কাছে খুবই প্রিয়। নিজের দেশের প্রতি কিন্তু সকলের একটা টান বা মমতা ভালোবাসা সবই আছে। ধন সম্পদে যদি সেটা পূর্ণও না থাকে, তাহলে আমরা তারপর আমাদের দেশটাকে কিন্তু ভালোবাসি, তাই না? হ্যাঁ, এই কবিতাংশ থেকে তোমরা কি বুঝতে পেরেছো সেটা নিয়ে একটু আলোচনা করব প্রশ্নের মাধ্যমে। তাহলে আসো প্রথমে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি, যে এই দেশে জন্মগ্রহণ করে তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে যে এই দেশে জন্মগ্রহণ করে জীবনটা সার্থক হয়েছে কেন, সেটা আমরা 5 বাক্যে লিখব। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত নাম্বার? হ্যাঁ, 5 নাম্বার। যেহেতু আমরা লিখেই পেরেছি যে 5 বাক্যে লিখার, একটা প্রশ্নতে কিন্তু 5 করে, 3টাতে 15 থাকে, তো 5 বাক্য করেই লিখতে হয় বা লিখবে। তাহলে আসো উত্তরটা কি হবে, যে এই দেশে জন্মগ্রহণ করে জীবন সার্থক হয়েছে কেন। তাহলে আমরা এইভাবে লিখি যে এই দেশে জন্মগ্রহণ করে জীবন সার্থক হয়েছে কারণ, এবার আসো আমরা 1 দিয়ে লিখি, অর্থাৎ এদেশের রানীর মতন, এই দেশের রানীর মতন ধন রতন না থাকলেও এদেশের
প্রকৃতি মনোমুগ্ধকর। তাহলে এদেশে জন্মগ্রহণ করে জীবনটা সার্থক হয়েছে। কেন সার্থক হয়েছে সেটা হচ্ছে যে এদেশের রানীর মতন ধনরতন যদি নাও থাকে, এদেশের প্রকৃতিটা আমাদেরকে কি মনোমুগ্ধকর করেছে। আসো এরপরে 2 নাম্বার হচ্ছে নাম্বার 2 হচ্ছে যে এদেশের ছায়া এসে আমাদের অঙ্গ জোড়ায়। নাম্বার 3 এদেশের বনের ফুলের গন্ধ আকুল করে তোলে। আকুল করে তোলে। নাম্বার 4 এদেশের আকাশের চাঁদের হাসির তুলনা অন্য কোনো কিছুর সাথে তুলনা হয় না। নাম্বার 5 যে জন্মের পরে এদেশের আলো দেখে প্রথমে চোখ জুড়িয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমাদের প্রশ্নের উত্তর কিন্তু রেডি হয়ে গেল। তো আমাদের প্রশ্নটা ছিল যে এই দেশে জন্মগ্রহণ করে জীবনটা কেন সার্থক হয়েছে, সেটা 5 বাক্যে লেখার জন্য। তাহলে এদেশে জন্মগ্রহণ করে আমাদের জীবনটা আসলে সার্থক হয়েছে, কারণ এদেশের ধনরতন যদি রানীর মতো ধনরতন নাও থাকে, আমাদের কিন্তু এদেশের প্রকৃতিটা আমাদেরকে খুবই মনোমুগ্ধকর করেছে। তারপরে এদেশের ছায়া এসে আমরা আমাদের কি করি, অঙ্গটা জুড়াই। যখন খুব বেশি রোদ থাকে, অনেক গাছ তো আমরা গাছের নিচে বসে কি করি, নিজের অঙ্গটাকে জুড়ে নিই, ঠিক আছে। এরপর হচ্ছে যে এদেশের বনের ফুলের গন্ধ আকুল করে তোলে, অর্থাৎ আমাদের দেশের যে বনের যে ফুল আছে, সেই ফুলের গন্ধ কিন্তু আমাদেরকে খুবই আকুল করে। আর এদেশের আকাশের চাঁদের হাসির তুলনা অন্য কিছুর সাথে কিন্তু তুলনা করা হয় না বা যায় না। এরপরে দেখো, জন্মের পরে এদেশের আলো দেখে প্রথমে চোখটা জুড়িয়ে যায়। আমরা যদি বারবার এই পাঠগুলো অনুশীলন করি, তাহলে আমাদের কিন্তু সমাপনীতে ভুল হবে না। যার কারণে আমরা এই বারবার ক্লাসে কিন্তু এই 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে, তোমাদের প্রত্যেকটা ধাপ নিয়ে কিন্তু আমরা সব সময় আলোচনা করি। বিশেষ করে পিইসি অনলাইন পিইসি প্রত্যেকটা ক্লাসে তোমরা যে ক্লাসগুলো মিস করবে, তোমরা কি করবে বা বুঝতে না পারবে, সেটার জন্য তোমরা আবার দেখতে হলে তোমরা পিইসি অনলাইন পেজে গিয়ে কিন্তু তোমাদের সব ক্লাস তোমরা পেয়ে যাবে। সব বিষয়ের কিন্তু তোমাদের এখানে ক্লাস আছে, তোমরা
ওখান থেকে দেখে নিতে পারবে। ওই জন্য কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করি, ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা নিয়ে আলোচনা করি। আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কিন্তু খুবই সোজা, কারণ আমরা কিন্তু একেবারে মনোযোগ দিয়ে অনুচ্ছেদটা পড়েছি বলে আমাদের কাছে মনে হচ্ছে যে খুবই সোজা, তাই না? যদি আমরা বিষয়বস্তু কি সেটা যদি না বুঝতাম বা ভালো করে খেয়াল না করতাম তাহলে কিন্তু আমাদের কাছে প্রশ্নগুলো খুবই কঠিন মনে হতো, ঠিক আছে না? তাহলে আসল দ্বিতীয় প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? সার্থক জনম মাগো সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে এই কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে সেটাও আমরা কি করব, 5 বাক্যে লিখব। তাহলে আসো তোমরা খাতায় লিখে নাও যে সার্থক জনম মাগো এটা দিয়ে বোঝানো হয়েছে যে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এদেশের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে। নাম্বার 2 আচ্ছা করে তাই প্রথম বাক্যটা লিখলাম এইভাবে যে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করেছে, তাই এদেশকে ভালোবাসতে পেরে জন্মটা সার্থক হয়েছে। এরপর আসো নাম্বার 2, এদেশের আলোতে জন্মের পরে এদেশের আলোতে জন্মের পরে চোখ জুড়িয়ে যায়। নাম্বার 3, যে অন্য কোনো আকাশে এদেশের মতো হাসি দিয়ে চাঁদ উঠে না।
নাম্বার 4, এই দেশের বনে যে ফুল ফুটে তার গন্ধে আকুল হয়ে ওঠে মন। সর্বশেষ নাম্বার 5, যে অনেক ধন রতন না থাকলেও এদেশের ছায়ায় এসে অঙ্গ জুড়িয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমাদের প্রশ্নটা হচ্ছে যে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে এই কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে। আমরা কিন্তু কবিতার মাধ্যমে কিন্তু কবিতার মূলভাব যেটা বুঝতে পেরেছি সেটা দিয়ে কিন্তু আরো বড় করে আরো অনেক বাক্য লিখতে পারতাম। তো যেহেতু আমাদের 5 নম্বরের, সেহেতু আমরা শুধু 5টা বাক্য লিখবো। এদেশের সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে এই কথাটি দিয়ে বোঝানো হয়েছে যে এদেশের প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে, তাই এদেশকে ভালোবাসতে পেরে জন্মটা সার্থক হয়েছে। এদেশের আলোতে জন্মের পরে কিন্তু চোখ জড়িয়ে যায়, অন্য কোনো আকাশে এদেশের মতো হাসি দিয়ে চাঁদ উঠে না। এদেশের বনে যে ফুল ফোটে তার গন্ধে আকুল হয়ে ওঠে আমাদের মন। অনেক ধনরতন না থাকলেও এদেশের ছায়া এসে অঙ্গ জুড়িয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের এই প্রশ্নটাতেও কোনো সমস্যা নাই। যদি তোমাদের এরকম অনুচ্ছেদ আসে কবিতা অংশ থেকে, তাহলে নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আমাদের প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রায় একই রকমের। প্রথম যে প্রশ্নটা আলোচনা করেছি শুধু ঘুরিয়ে ফিরিয়ে কথাগুলো আগের মানে একই কথাগুলোই চলে আসে, যেহেতু আমাদের অনুচ্ছেদটা ছিল ছোট, অল্প একটু কবিতাংশ নিয়ে। তো তোমাদের কাছে আশা করি প্রশ্নগুলো কঠিন মনে হয়নি। এবার আসো একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা খাতায় লিখে নাও। বাড়ির কাজটা সবাই খাতায় লিখে নাও যে তুমি কিভাবে স্বদেশকে ভালোবাসবে তা 5টি বাক্যে লিখো। তাহলে আমাদের বাড়ির কাছে কি থাকলো, যে তুমি কিভাবে তোমার স্বদেশটাকে ভালোবাসবে সেটা তুমি 5 বাক্যে লিখে জানাবে। ঠিক আছে? তাহলে আজকে আমরা অনেক কিছুই জানলাম। পাঠ্য বইয়ের বহির্ভূত যদি কোনো অনুচ্ছেদ বা কবিতা অংশ থেকে আমাদের কোনো প্রশ্ন আসে, শূন্যস্থান পূরণ আসে, আমরা অবশ্যই পারবো, তাই না? হ্যাঁ, আমি জানি, আমার বিশ্বাস তোমরা কিন্তু পারবে, কারণ প্রশ্নগুলো কিন্তু সহজে আসে, কঠিন আসে না। তাই আমাদেরকে বারবার কিন্তু অনুশীলন করতে হবে, তাহলে কিন্তু আমাদের কমন না পড়লেও কিন্তু আমরা যদি যে প্রশ্নে যেই অনুচ্ছেদটা আসবে বা কবিতা অংশ আসবে, আমরা কিন্তু সেখান থেকে উত্তর লিখতে পারবো, এটা আমার বিশ্বাস। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।